আজকের গল্পটা একজন হার না মানা মায়ের। কয়েকটা নরপশু মিলে একদিন রাতে মা আর মেয়ে দুজনকেই রেপ করে। মায়ের চোখের সামনেই গ্যাং রেপের কারণে তার মেয়ের করুণ মৃত্যু হয়। তবে সবকিছু কি এত সহজেই শেষ হয়ে যাবে? নিজের মেয়ের ধর্ষণকারীদের জন্য একজন মা এমন মাস্টার প্ল্যান করে যেটা পুলিশ পর্যন্ত ধরতে পারে না। সমাজে অবহেলিত হলেও একটুখানি সাহস সঞ্চার করতে পারলেও তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখাবো আজকের গল্পে। গল্পের শুরুতেই স্কুলের অ্যানুয়াল ফাংশনে টিয়া তার বান্ধবীদের নিয়ে রামায়ণের উপর প্রেজেন্টেশন সাবমিট করে। তাদের প্রজেক্ট সবার কাছে অনেক ভালো লাগে, তাই সকলেই তাদের ভীষণ প্রশংসা করে, আর তাতে টিয়া অনেক খুশি হয়। দৌড়ে স্টেজের পেছনে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। টিয়ার মা বিদ্যা এই স্কুলেরই টিচার। এরপর মুখ্যমন্ত্রীকে ডাকা হয়। সে যখন স্পিচ দেওয়া শুরু করে তখন দেখে স্কুলের অ্যানুয়াল ফাংশনে তার ছেলেও এসেছে এবং তার বন্ধুদের সাথে মেয়েদের নিয়ে খারাপ মন্তব্য করছে। তারপর মুখ্যমন্ত্রী বিদ্যা আর তার দুই বান্ধবীকে অ্যাওয়ার্ড দেয় তাদের প্রেজেন্টেশন ভালো হওয়ার জন্য। স্কুলে অ্যানুয়াল ফাংশন শেষ হতে অনেক রাত হয়ে যায়। তখন বিদ্যা তার মেয়েকে নিয়ে বাসায় ফিরছে। রাস্তায় প্রচুর জ্যাম। এমন সময় টিয়া তার অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ খুশি হয়, তাই সে তার মায়ের সাথে অ্যাওয়ার্ড নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। আর বিদ্যা তার বান্ধবী ঋতুকে কল করে। ঋতু একজন আর্টিস্ট, আর সে তার এক্সিবিশনের জন্য ছবি পেইন্টিং করছে। তখন বিদ্যা ঋতুকে জিজ্ঞাসা করে এই রাস্তা থেকে বাড়ি ফেরার কোনো শর্টকাট রাস্তা জানা আছে কিনা, কারণ এই জ্যাম শেষ করে বাড়ি ফিরতে আজকে রাত এখানেই শেষ হয়ে যাবে। ঋতু তাকে জানায় মোবাইলে জিপিএস অন করলে শর্টকাট রাস্তা দেখিয়ে দেবে। তো বিদ্যা ঋতুর কথা মতো জিপিএস অন করে, কিন্তু বিদ্যা এটা জানতো না যে তাদের গাড়ি পেছন থেকে মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব ফলো করছে। এরপর বিদ্যা জিপিএস এর লোকেশন দেখে ছোট্ট একটা রাস্তার ভেতরে গাড়ি চালাতে শুরু করে। প্রথমে রাস্তাটা স্বাভাবিক মনে হলেও ভেতরের দিকটা বেশ অন্ধকার। এতে করে বিদ্যা ভয় পেয়ে যায় আর ঋতুকে বলে আমার ভয় করছে, রাস্তাটা আমি চিনছি না। ঋতু তাকে সাহস দিয়ে বলে আরে ভয় নেই, ঠিক রাস্তা পেয়ে যাবে। অর্থাৎ তাদের ফোন কলে এখনো কথা চলছে। ঠিক তখন অপূর্বের গাড়ি বিদ্যার গাড়িকে পেছন থেকে জোরে ধাক্কা মারে, যার কারণে বিদ্যা গাড়ির ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। সেই সময় অপূর্ব তার বন্ধুরা বিদ্যাকে আর তার মেয়েকে গাড়ির ভেতর থেকে বের করে তাদের ফার্ম হাউসে নিয়ে যায়। প্রথমে মনে হচ্ছিল এরা হয়তো তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু না, এরাই অ্যাক্সিডেন্ট করিয়েছে তা বিদ্যা বুঝে যায়। এরপরে 7 জন নরপশু তাদের উপর অমানবিক অত্যাচার শুরু করে। একের পর এক বিদ্যা তার মেয়েকে ধর্ষণ করতে থাকে। তারা দুজন এদের সাথে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা এদের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে না। দুজনকেই হাত পা বেঁধে রাখে, আর তার মা বিদ্যার চোখের সামনেই তার মেয়ের সাথে এমন নোংরামি দেখে শুধু কান্না ছাড়া আর কিছুই করতে পারে না সে। এক পর্যায়ে টিয়া মারা যায়। তারপর দুজনকে মেরে সেই গাড়ির কাছে ফেলে রেখে যায়, যাতে এটাকে দেখে সকলে অ্যাক্সিডেন্ট মনে করে। এদিকে ঋতু বিদ্যাদের গাড়ির অ্যাক্সিডেন্টের আওয়াজ পাওয়ার পর থেকে তাদের আর ফোনে না পেয়ে বিদ্যার স্বামী রবিকে কল করে জিজ্ঞাসা করে বিদ্যা কি বাড়িতে ফিরেছে। রবি বলে না তো, ওরা এখনো বাসায় ফেরেনি। তারপর ঋতু রবিকে সব ঘটনা খুলে বলে। ঋতু আরো বলে আমার মনে হয় ওরা কোনো বিপদে আছে, আমাদের দ্রুত ওদের খুঁজতে যাওয়া উচিত। অন্যদিকে পুলিশ খবর পেয়ে তাদের লাশের কাছে চলে আসে আর জায়গাটাকে ক্রাইম জোন হিসেবে ঘিরে ফেলে। সবাই মনে করছে দুজনই হয়তো মারা গেছে। এমন সময় বিদ্যার বডি হঠাৎ করে নড়ে ওঠে। ইন্সপেক্টর অখিল আর জয় বিদ্যার অবস্থা খুবই কমপ্লিকেটেড দেখে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর তার একটু পরেই হসপিটালে বিদ্যার স্বামী আর তার বান্ধবী এসে হাজির হয়। পুলিশ তাদেরকে জানায় তার স্ত্রী আর মেয়ের উপর গণধর্ষণ হয়েছে। এরপর পুলিশ তাদের দুজনের কাছে কালকে কি হয়েছে সেটা জানতে চায়। তারা দুজনে যতটুকু জানতো সবকিছু পুলিশকে খুলে বলে। পুলিশ তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে আপনারা চিন্তা করবেন না, আমরা এই রেপিস্টদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেব। অন্যদিকে অপূর্ব আর তার বন্ধুরা যারা কিনা কাল রাতে রেপ করে তাদেরকে মেরে ফেলেছে, তারা 7 জন বসে একটা রুমে কালকের রাতের ঘটনা নিয়ে নিজেদের মতো আড্ডা দিচ্ছিল। তাদের ভেতর কিঞ্চিত পরিমাণেরও অনুশোচনা বোধ ছিল না। এমন সময় একজন টিভি চ্যানেল অন করতেই দেখতে পায় বিদ্যা আর টিয়া রেপের বিষয়টা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এমনকি বিদ্যা এখনো জীবিত হসপিটালে ভর্তি রয়েছে। এই নিউজ শুনে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়, আর সব থেকে বেশি ভয় পায় অপূর্ব,
কারণ সে মুখ্যমন্ত্রীর ছেলে, তাকে সবাই চেনে। তার এমন কুকর্মের কথা ফাঁস হলে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। সবাইকে বলে বারবার করে বলেছিলাম চেক করতে, না ঠিকঠাক ভাবে মরেছে কিনা। তবুও অপূর্ব সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, তোরা চিন্তা করিস না, আমি আছি তো, বাবাকে দিয়ে ব্যাপারটা দেখে নেব। এদিকে হসপিটালে বসে সমস্ত ঘটনার জন্য তার স্ত্রীকে দায়ী করছিল। আর ঋতুকে বলে, ওকে কে বলেছিল শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরতে? আজকে ওর জন্য আমার মেয়ে রেপ হয়েছে, মারা গেছে। ঋতু বেশ রেগে গিয়ে বলে, তুমি কি বলছো? এখন তোমার উচিত তোমার স্ত্রীকে সাপোর্ট দেওয়া, তা না করে তুমি ওকে সবকিছুর জন্য দোষারোপ করছো। কোনো মা কি চায় তার মেয়ের এমন পরিণতি হোক? তাদের দুজনের ভেতর এসব কথা নিয়ে তর্ক চলতেই থাকে। এমন সময় নার্স এসে বলে, স্যার টিয়ার পোস্টমর্টেম কমপ্লিট হয়েছে, আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি এটা যে টিয়াকেও গণধর্ষণ করা হয়েছে। আপনারা এখন ওর লাশ নিয়ে যেতে পারেন। এরপর দিন রবি তার মেয়ের সংস্কার করে দেয়। তখনই ঋতু ফোন করে রবিকে অনেক বেশি কথা বলে। ঋতু বলে, তুমি আর একটা দিন ওয়েট করতে পারলে না? টিয়া তো বিদ্যারও মেয়ে, ওকে একটাবার শেষ দেখার সুযোগ দিলে না তুমি? এমন একটা কাজ কিভাবে করতে পারো তুমি? এসব কথায় রবির কোনো কিছু যায় আসে না, তাই সে ঋতুর কল কেটে দেয়। এদিকে বিদ্যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটালে ইন্সপেক্টর অখিল আর জয় আসে। নার্স পুলিশকে সাবধানে প্রশ্ন করতে বলে। এরপর পুলিশ জিজ্ঞাসা করে ঘটনাটা কখন, কিভাবে, কারা করেছে। বিদ্যা এতই অসুস্থ ছিল যে তেমন কিছুই বলতে পারছিল না, শুধু তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। তারপর যখন জানতে পারে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই, তখন সে আস্তে আস্তে ইশারায় সবকিছু বলতে শুরু করে। বিদ্যা বলে, ওরা 7 জন ছিল। পুলিশ জিজ্ঞাসা করে, আপনি কি ওদের ভেতরে কাউকে চিনতে পারবেন? হসপিটালে তার কেবিনে যখন টিভি নিউজ দেখানো হচ্ছিল, বিদ্যা আঙুল উঁচু করে মুখ্যমন্ত্রীর ছেলেকে দেখিয়ে দেয়। পুলিশ বিষয়টা বুঝতে পারে আর কোনো রকম কথা না বলেই তখনই সেখান থেকে চলে আসে। হসপিটাল থেকে বের হয়ে পুলিশ অফিসার জয় মুখ্যমন্ত্রীকে কল করে অপূর্বের এই ধর্ষণ লীলা জানিয়ে দেয়। এই কথা শুনে মুখ্যমন্ত্রী তার ছেলেকে জিজ্ঞাসা করে। তখন অপূর্ব বলে, টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে দাও, সাথে সাথে এই কেসটাও পুরোপুরি বন্ধ করে দাও। অন্যদিকে একটু সুস্থ হলেই বিদ্যাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে, আর তার বান্ধবী ঋতু তাকে সাথে করে নিয়ে যেতে এসেছে। গাড়িতে যাওয়ার সময় ঋতু তার স্বামীর সব কথা খুলে বলে, আর বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে ভাবে না, শুধুমাত্র নিজের স্বার্থটুকুই বোঝে। এসব বলতে বলতে ঋতু তাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। তখন ঋতু বলে, আমি তোর জায়গায় হলে ওই সবগুলোকে খুঁজে বের করে মেরে ফেলতাম, প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিতাম। এদিকে বিদ্যা তার মেয়ের কথা কোনো রকমই ভুলতে পারে না, বরং তার সকল কথা এবং তার স্মৃতি মনে পড়ে। তাই সে ভীষণ কান্নাকাটি করে। এক রাতে চোখের পলকে সবকিছু শেষ হয়ে গেল। বিদ্যা কাঁদতে কাঁদতে তার মতো করে ঘুমিয়ে পড়ে। রবি এসে তার সাথে কোনো প্রকারে কথা বলে না, বরং সেও তার মতো করে ঘুমিয়ে পড়ে। আর বিদ্যা তার মেয়ের জন্য সবসময় খুব ছটফট করতে থাকে। পরদিন সকালবেলায় বিদ্যা পুলিশের কাছে তার স্টেটমেন্ট দিতে যাবে, এজন্য রেডি হচ্ছিল। লিফটের কাছে গিয়ে একজন অপরিচিত লোককে দেখে সে আবারও দৌড়ে নিজের ঘরে চলে আসে। অর্থাৎ সে এতটাই দুর্বল হয়ে গেছে যে কাউকে দেখলেই তার এখন ভয় হয়। এরপর ঋতু তার বাসায় আসলে দুজন মিলে একসাথে পুলিশ স্টেশনে যায়। অফিসার জয় তখন বিদ্যাকে বাইরে বসতে বলে আর ভেতরে ঋতুকে ডেকে নেয়। ঋতু জিজ্ঞাসা করে, স্যার কেসটা কতদূর এগিয়েছে, কেউ কি ধরা পড়েছে? অফিসার জয় বলে, আপনি এই অবস্থায় ওনাকে নিয়ে এসেছেন কেন? আমরা কেসটা প্রায় সলভ করে ফেলেছি, এমনকি 3 জনকে অ্যারেস্ট করেছি। আর সেই 3 জনের ছবি ঋতুকে দেখালে ঋতু বেশ রেগে যায়। সে বুঝতে পারে পুলিশ এই কেসটা তাদের মতো করে রফাদফা করে দিয়েছে। ঋতু তখন রেগে গিয়ে বিদ্যাকে বলে, মুখ্যমন্ত্রীর ছেলের কথা বলছিলি, কিন্তু এরা কারা? আপনি লোভে পড়ে কেন এই কেসটাকে শেষ করছেন? কেন ন্যায় বিচার দিচ্ছেন না? পুলিশ তখন তাকে থামিয়ে দিয়ে বলে, এসব সিনেমায় বিচার হয়, কিন্তু বাস্তবে নয়। ওদের অনেক ক্ষমতা আছে, ওরা চাইলেই সবকিছু মুহূর্তের ভেতরে পরিবর্তন করতে পারে। একেই তাদের এত বড় ক্ষতি হয়েছে, আমি চাই না তারা আরো বিপদে পড়ুক। আমাদের হাত ওপর মহলে বাঁধা থাকে, আমরা চাইলেই সবকিছু করতে পারি না। বিষয়টা বোঝার চেষ্টা করুন। ঋতু আর পুলিশ অফিসারের কথোপকথন বাইরে থেকেই সবকিছু শুনতে পায়। বিদ্যা বুঝতে পারে সে তাদের সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচার পাবে না। এভাবেই কাটতে থাকে দিন, আর বাড়তে থাকে রবির বিদ্যার প্রতি অবহেলা। একদিন রাতে খাবার খাওয়ার সময় রবি বিদ্যাকে বলে দেয়, আমি আর তোমার সাথে থাকতে পারবো না,
কারণ আমার সবসময় তোমার ভুলের কথাটাই মনে পড়ে। তুমি ওই দিন রাতে যে ভুলটা করেছো তার জন্য আমার মেয়ে মারা গেছে। তোমার আমার ভেতরের সম্পর্ক তেমন ভালো না। আমরা আমাদের বিয়েটা টিকিয়ে রেখেছিলাম শুধু টিয়ার কথা ভেবে, আর টিয়া যখন নেই আমাদের এই মিথ্যে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। এমন পরিস্থিতিতে স্বামীর থেকে এসব কথা শুনে বিদ্যা ভেতর থেকে আরো ভেঙে পড়ে আর তার বান্ধবীকে কল করে তার বাসায় চলে যায়। একদিন বিদ্যা গাড়ি নিয়ে বাইরে যায়, তখন রাস্তায় ট্রাফিক সিগন্যালে বাইকে একটা ছেলেকে দেখতে পায় যে ওই রেপিস্টের ভিতরে একজন সিকান্দার। ওই দিন রাতের কথা বিদ্যার মনে পড়ে যায় আর তখনই গাড়ি নিয়ে এই ছেলের পিছু করে। আর সে কোথায় কোথায় যায় সবকিছু একটা ডায়েরিতে নোট করে রাখে। সিকান্দার একটা হোটেলের সামনে এসে দাঁড়ায়, সেখানে তার বাকি বন্ধুরাও রোজ আসে। এরপর একদিন বিদ্যা তার শরীরচর্চা শুরু করে, যত দ্রুত সম্ভব নিজেকে সুস্থ করতে পারে। এরপর শুরু হয় বিদ্যার আসল গেম। বিদ্যা আবার সিকান্দারকে ফলো করে। সিকান্দার হোটেলের ভেতরে যেতে বিদ্যা তার বাইকের কাছে এসে চাকার নাট লুজ করে রাখে, আর ঘন্টাখানেক পর সিকান্দার বেরিয়ে এসে তার বাইক চালিয়ে যেতে থাকলেও বিদ্যা তার পেছন পেছন ফলো করে। কিছু দূর যেতেই সিকান্দারের গাড়ির সামনে চাকা খুলে গিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট হয় আর সিকান্দার সেখানেই মারা যায়। বিদ্যা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এসে তার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে নিয়ে আবারও গাড়িতে চলে আসে। এই ফোন থেকে অপূর্ব সকল ফ্রেন্ডের ফোন নাম্বার সহ ফেসবুক আইডি পেয়ে যায়। এর পরের দিন পুলিশ ঘটনাস্থলে এসে সিকান্দারের লাশ উদ্ধার করে এবং অন্য কাউকে খুঁজে না পেয়ে শুধু জানতে পারে এটা অপূর্বের ভাই, আর এই সিকান্দার হলো অপূর্বের বন্ধু। এরা সবসময় একসাথে চলাফেরা করে। তারপর অপূর্বর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আসে। অপূর্ব পুলিশদেরকে দেখেই তাদের সাথে বাজেভাবে কথা বলা শুরু করে। প্রতিদিনকার মতো বিদ্যা ক্লাস দিচ্ছিল। সে দেখতে পারে টিয়ার বান্ধবী মৃণাল ক্লাসে অন্যমনস্ক হয়ে বসে আছে। আর ক্লাস শেষে মৃণালকে বিদ্যা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? দেখলাম ক্লাসে উদাস হয়ে বসেছিলে। মৃণাল বলে, না ম্যাম, তেমন কিছু না, এমনি। বিদ্যা তখন বলে, আমার তোমার একটা হেল্প লাগবে। তারপর তারা দুজন আলাদা জায়গায় গিয়ে কথা বলে। কথায় কথায় বিদ্যা ইন্দ্র নামের একটা ছেলের আইডি দেখায়। তখনই মৃণাল ভয় পেয়ে চলে যেতে চায়। বিদ্যা তাকে ভরসা দেয় সব কথা খুলে বলতে। তারপর মৃণাল বিদ্যাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে, এই ছেলেটা মোটেও ভালো না। আমার বাবা 1 নম্বরের জুয়ারি, নেশাখোর, প্রতিদিন নেশা করে, এসে আমার মাকে মারধর করে, আর আমি কিছুই করতে পারি না, রুমে বসে কান্নাকাটি করি। আর এই ইন্দ্র আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে। একদিন আমাদের ঘরের ঝগড়া শুনতে পেয়ে ভেতরে এসে বাবাকে অনেক টাকা দিয়ে মদ খাইয়ে আমার মাকে কিনে নেয়। এভাবেই সে আমার মার সাথে খারাপ কাজ করে। আর একদিন আমি স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় ফিরতে আমাকে দেখে তার লালসা মেটানোর জন্য আমার বাবাকে আরো টাকা দিয়ে আমাকে প্রতি সপ্তাহে একটা হোটেলে নিয়ে গিয়ে যা ইচ্ছা তাই করে। এমন নোংরামি গত 6 মাস যাবৎ ও আমার সাথে করে আসছে। এমনকি আমি যদি কাউকে বলি তাহলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। সেদিন যখন ফাংশনের পর ওরা সবাই আমার কাছে আসে, আমি ওদের থেকে বাঁচার জন্য বলি আমি আপনাদের সাথে আপনাদের গাড়িতে যাব। তাই ওরা আপনাদের গাড়িটাকেই ফলো করে। আর তারপর দিন আমি আপনাদের নিউজ শুনে নিজেকে আর ক্ষমা করতে পারছি না। এসব কথা শুনে বিদ্যাও চুপ হয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না, শুধু বলে, আমি যেটা বলি সেটা করো, আমি তোমাকে বিপদ থেকে বাঁচাবো। এরপরে থানা ইন্সপেক্টর জয় আর অখিল এই অ্যাক্সিডেন্টটা যে স্বাভাবিক নয় সেটা নিয়েই কথা বলছিল। কোথাও একটা গড়বড় আছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এদিকে মৃণাল বিদ্যাকে বলে, ইন্দ্র আজও রাতে আমাকে আবার হোটেলে ডেকেছে। বিদ্যা বলে, ভয় পেও না। তারপরে পিতা গুগল সার্চ করে বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিষাক্ত পাউডারের একটা ওষুধ তৈরি করে মৃণালকে দেয়। এই হোটেলে ঋতুর আর্ট এক্সিবিশন থাকায় বিদ্যা তার বান্ধবী এই হোটেলে হাজির হয়। অন্যদিকে ইন্দ্র হোটেলের রুমে এসে মৃণালের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর মৃণাল কৌশলে তাকে খাবারের সাথে এই পাউডার মিশিয়ে খাইয়ে দেয়। আর কিছুক্ষণ পর তার কাজ শেষ হয়ে গেলে ভীষণ ভয় পেয়ে বিদ্যাকে ফোন করে চিৎকার করে কাঁদতে থাকে। বিদ্যা বুঝতে পারে কাজ শেষ হয়েছে। বিদ্যা মৃণালকে রিল্যাক্স হতে বলে। সেখানে পুলিশ এসে হাজির হয় আর মৃণালের ফোন থেকে তার ফোনের লাস্ট নাম্বারে কল দিয়ে দেখতে পায় এটা বিদ্যার নাম্বার। পুলিশ বিদ্যাকে জিজ্ঞাসা করলে বিদ্যা বলে, মৃণাল আমার ছাত্রী, আমার সাথে কথা বলতেই পারে, আপনারা আপনাদের ডিউটি করেন। এমন মুহূর্তে ঋতু এসে বিদ্যাকে নিয়ে যায়। পুলিশের হাতে প্রমাণ না থাকায় তারা এবারও চুপ করে যায়।
এরপর দেখা যায় বাকি 5 রেপিস্ট ভয় পেয়ে আছে, নিজেদের ভেতর আলোচনা করছে এই খুনগুলো কে করছে। এক পর্যায়ে তারা বিদ্যাকে সন্দেহ করে আর ভয় না পেয়ে বিদ্যার সম্পর্কে সবকিছু খুঁজে বের করতে বলে। এরপর এরা গিয়ে বিদ্যার স্বামী রবিকে প্রচুর মারধর করে। রবি তাদেরকে বলে, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। গুণরা তাকে প্রাণের হুমকি দিয়ে যায়। এর পরদিন সকালেই রবি বিদ্যাকে কল করে এই সব ঘটনা খুলে বলে আর এসব কিছু বন্ধ করতে বলে। কিন্তু বিদ্যার এখন রবির কথায় আর কোনো কিছু যায় আসে না। ওই দিন রাতে বিদ্যা আর ঋতু একটা রেস্টুরেন্টে খেতে যায়। এই রেস্টুরেন্টের মালিক অপূর্বর বন্ধু হার্ষিত। বিদ্যা হার্ষিতকে দেখেই চিনে ফেলে। হার্ষিত বিদ্যাকে দেখে অপূর্বকে কল করে জানায় টিচারকে খুঁজতে অন্য কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, টিচার আমার রেস্টুরেন্টে। অপূর্ব শুনেই বলে, ওকে আটকে রাখ, আমি আসছি। বিদ্যা কিছুক্ষণ পর ওয়াশরুমে যায় আর হর্ষিত সবগুলো সিসি ক্যামেরা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে বিদ্যাকে অ্যাটাক করে। বিদ্যা তার কাছে থাকা ছুরি দিয়ে হার্ষিতকে মেরে দেয় আর এটুকে কল করে বাসায় চলে যেতে বলে। মার্ডার কে করে সেটা কেউ জানে না, কিন্তু লাশ থেকে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর সেখান থেকে বেরিয়ে দ্রুত একটা ট্যাক্সি নিলে অপূর্বর আরেক বন্ধু কামরান বিদ্যাকে দেখে ফেলে আর সে বিদ্যাকে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে বিদ্যার ট্যাক্সির সামনে এসে গুলি করতে শুরু করে। হাতাহাতি করতে গিয়ে হাত থেকে পিস্তলটা ছিটকে গিয়ে বিদ্যার গাড়িতে পড়ে আর বিদ্যা পিস্তলটা সাথে সাথে তুলে নিয়ে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে এলোপাথারি কয়েকটা গুলি করে দেয় আর সেখানেই কামরানও মারা যায়। আর এরপর বাসায় এসে ঋতু কি হয়েছে জিজ্ঞাসা করতেই বিদ্যা সবকিছু তার বান্ধবীকে বলে দেয়। এদিকে পুলিশ রেস্টুরেন্টে সিসি ক্যামেরা চেক করে বিদ্যাকে ওয়াশরুমের দিকে যেতে দেখে। পুলিশ অফিসার জয় অপূর্বকে আবারও কল করে জানায় আপনার 2 বন্ধু হর্ষিত আর কামরান মারা গেছে, যা শুনে অপূর্ব ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে পুলিশ সেই সময় বিদ্যার বাড়ি এসে হাজির হয়। বিদ্যাকে জিজ্ঞাসা করে সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন? ইদানিং কি যেন হচ্ছে, যেখানে কোনো মার্ডার হচ্ছে তার আশেপাশে আমরা আপনাকেই দেখতে পাচ্ছি। বিদ্যা বলে হতে পারে কোনো কোইন্সিডেন্স। তখন ঋতু পুলিশকে অপমান করে বের করে দেয় আর এরপর অপূর্ব টাকা দিয়ে 2জন ভাড়াটে গুন্ডা ঠিক করে বিদ্যাকে মেরে ফেলার জন্য পাঠায়। ভাড়াটে গুন্ডারা বিদ্যাকে না পেয়ে ঋতুকে মেরে দিয়ে চলে আসে। ঋতু গুরুতর আহত হলে তাকে হসপিটালে ভর্তি করা হয় আর হসপিটালে এসে ঋতুকে দেখে বিদ্যা বেশ ভেঙে পড়ে। তারপর পরবর্তী টার্গেট ঠিক করে ফেলে অপূর্বর বন্ধু সুফি, যে কিনা প্রপার্টি ডিলার। বিদ্যা ফেক একটা অ্যাকাউন্ট খুলে জমি কেনার নাম করে সুফিদের সাথে কন্ট্যাক্ট করে। সুফি ছুট্টি মামাকে সাথে নিয়ে এসে বিদ্যার সাথে দেখা করতে আসে। ছুট্টি মামাও ছিল সেই ধর্ষণকারীদের মধ্যে একজন। এদিকে সিকিউরিটির সাথে মামারা ঝামেলা করে, কারণ সিকিউরিটি বলছে এখানে গাড়ি পার্কিং করা যাবে না আর মামা এখানেই গাড়ি পার্কিং করবে। তখন মামা সুফিকে বলে তুই গিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করে আয়, আমি গাড়িতেই থাকছি। মামার কথা মতো সুফি ওপরে গিয়ে দেখতে পায় বিদ্যা তার জন্য অপেক্ষা করছে। তখন সুফি বেশ ভয় পেয়ে যায় আর বলে সেদিনের ঘটনায় আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, বরং আমি ওদেরকে এসব নোংরামি করতে নিষেধ করেছিলাম। তুমি আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন বিদ্যা বলে ফোন করে অপূর্বকে এই কথাগুলো বলো। তখন সুফি আর কোনো উপায় না পেয়ে বিদ্যার হাতে পিস্তল দেখে অপূর্বকে কল করে বলে আমি আর এভাবে ভয় ভয় থাকতে পারছি না, আমি পুলিশকে সব বলে দেব। অর্থাৎ বিদ্যার গেম ওভার, কারণ এই কথা শোনার পর অপূর্ব সুফিকে বাঁচিয়ে রাখবে না, তাই সে নিজেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর এসব কিছু দেখে মামা ভীষণ ভয় পেয়ে যায় আর গাড়ি নিয়েই পালাতে শুরু করে। আর ভয়ে বারবার পেছন ফিরে দেখছিল বিদ্যা তাকে ফলো করছে কিনা। এমন সময় বড় একটা ট্রাক এসে মামার গাড়িটাকে মেরে দেয় আর মামা সেখানেই খতম। এরপর অবশিষ্ট আর একজন মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব। অপূর্ব ভয় পেয়ে তার বাবার কাছে এসে বলে বাবা আমাকে এই টিচারের হাত থেকে বাঁচিয়ে নাও, ও একে একে সবাইকে মেরে ফেলেছে। তখন অপূর্ব বাবা বলে ভয় পাস না, আমি থাকতে তোর কেউ কিছুই করতে পারবে না, আর এই হোলির অনুষ্ঠানটা শেষ হতে দে, তারপরে টিচারের একটা ব্যবস্থা করছি। তখন মিনিস্টারের ছেলে বেশ অবাক হয়ে যায় আর বলে এদিকে তোমার ছেলে মারা যাচ্ছে আর তোমার কাছে হোলির অনুষ্ঠানটা বড় হয়ে গেল। তখন মিনিস্টার বলে রেপ করার সময় মনে থাকে না, এখন এত ভয় পাস কেন? পলিটিক্সে তুই কি বুঝবি? জনগণের জন্য অনেক কিছু করতে হয়, নয়তো এই জনগণ আমাদেরকে বাঁচাবে না। এরপর শুরু হয় সেই হোলির উৎসব, যেখানে মুখ্যমন্ত্রীও আসে। বাড়িতে হাই সিকিউরিটিতে পুলিশ গার্ড দিচ্ছে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বিদ্যা সকলের চোখ ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে আসে
আর কিছু লোক বিদ্যা সেট করে রেখেছিল যাতে একটা ঝামেলা সৃষ্টি করতে পারে। যখন মুখ্যমন্ত্রী সবার সাথে হোলি খেলছিল তখন একটা লোক গিয়ে মুখ্যমন্ত্রীকে ঠাস করে একটা চড় মারে। এই শুরু হয়ে যায় হট্টগোল। আর সেই ফাঁকে বিদ্যা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মন্ত্রীও রেগে মেগে বাড়ির ভেতরে চলে আসে। মুহূর্তের মাঝে এই নিউজটা মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এমন সময় অপূর্ব এসে বলে, বাবা কি হয়েছে, শান্ত হও। দুজনে কথা বলার মাঝখানে বিদ্যা এসে হাজির হয়। আর তারা কিছু বুঝে ওঠার আগে মন্ত্রীকে গুলি করে দেয়। মুখ্যমন্ত্রী শেষ হয়ে গেলে তার ছেলেকে ধরে। অপূর্বকে সে অনেক মারধর করে বেহাল অবস্থা করে দেয়। তবুও সে তাকে জানে শেষ করতে পারে না। তার প্রতি এত ঘৃণা হয় সে শুধু অপূর্বর উপর থুতু ফেলে। আর সেই মুহূর্তে রান্নাঘরে গিয়ে গ্যাসের লাইন খুলে দিয়ে আসে। আর দ্রুত বিদ্যা ওদের বাড়ি থেকে বেরিয়ে আসে। এমন সময় অপূর্ব সিগারেট ধরানোর জন্য লাইটার বের করলে পুরো বাড়ি ব্লাস্ট হয়ে যায়। মানে মরার আগে এমন পরিস্থিতিতেও তার সিগারেট খেতে হয়। পুলিশ বিদ্যাকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে দেখে, তবুও তাকে অ্যারেস্ট করে না, কারণ তাদের কাছে উপযুক্ত কোনো প্রমাণ নেই। যে কাজটা পুলিশের দরকার ছিল করার সেই কাজটা বিদ্যা করে দেয়। এভাবেই সে একাই সব ধর্ষণকারীদের শাস্তি দেয়। আর কিছুদিন পর দেখা যায় টিয়ার বান্ধবী মৃণাল বিদ্যার কাছে চলে আসে। এভাবেই একজন মায়ের জয় হয়। আর আজকের ভয়ঙ্কর গল্পটা এখানেই শেষ হয়। মানুষ পাপ যতটা গোপনেই করুক না কেন, ফল তার প্রকাশিত হয়। আজকের গল্পটা তারই প্রমাণ। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো কান্না চলে আসছিল, মনে হচ্ছিল সবকিছু চোখের সামনে ঘুরছে। আপনারা যদি ঠিক এমন হয়ে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।